হাই বন্ধুরা, আমি রূপম। আজ কথা বলবো বুনো হাঁস নিয়ে। তো কবির নিয়ে একটা রিসেন্টলি ভিডিও বানিয়েছিলাম যে কবির বক্স অফিসে কেন চলেনি এবং কেন ছবিটা মাস্ট ওয়াচ। তো সেখানে অনেকে বলেছিল যে বুনো হাঁস কি সেরকমই কেন্দ্রিক, অনেকে বুনো হাঁস দেখেননি এবং অনেকে বলেছিল বুনো হাঁসের এন্ডিংটা একটু বলো তো প্লিজ। তো সব কিছু আজকে বলার অনেকটা বলার কভার করার চেষ্টা করব। তো সবার আগে বলে রাখি যে বুনো হাঁস কেন চলেনি, এটা সবার আগে উক্তি হচ্ছে দেবের ভোটে দাঁড়ানো। এই টাইমে যখন রিলিজ হয়েছিল বুনো হাঁস, তো সেই টাইমে এটা নিয়ে একটা বড় জলঘোলা ব্যাপার চলছে এবং অনেক অডিয়েন্সই আছে যারা দেব ফ্যান হয় বা জিৎ ফ্যান হয় বা এরকম টাইপের। আসলে ফ্যান বেসটা কীরকম হয় জানেন তো, এমন কিন্তু না যে আপনারা বয়স 30 হয়ে গেছে তারপর আপনি ফ্যান। বেশিরভাগ হয় হচ্ছে টিনেজার্সরা বা টিনেজার্সের পরে যদি হয়, অল্প বয়সীদের মধ্যে তো বেশি আবেগগুলো থাকে, আবেগ প্রবণতাটা, তারাই সবার আগে বেশি ফ্যান বেসিসে হয়ে থাকে। আমি বলছি না যে বড়রা হন না, কিন্তু যারা সবচেয়ে বেশি মাতামাতি করে তাদের এরিয়াটা সবচেয়ে কম হয়ে থাকে এবং এরা কিন্তু এমনও না যারা পুরো পলিটিক্সের মধ্যে ইনভলভ থাকে। তো যখন এরকম একটা সিচুয়েশানে পড়তে হয়, তো অবভিয়াসলি তাদের কোথাও একটা গিয়ে অডিয়েন্স ভাগ হয়েছিল এবং এই ছবিটাই প্রথম শিকার হয়েছিল কোথাও একটা গিয়ে স্ক্রিন কাউন্টের শিকার হয়েছিল এরকম দেবের ভোটে নেমে যাওয়ায়। এর ফলে ছবিটা অনেকটা কোথাও একটা গিয়ে প্রথম থেকেই ছবিটা একটা ব্যাড জোনে চলে গেছিলো বুনো হাঁস। এবং আরও একটা দিক ছিল হচ্ছে বুনো হাঁসের ব্যাড প্রমোশন স্ট্র্যাটেজি। অনেক দিন আগে বুনো হাঁসের ছোটো একটা টিজার বেরোলো, তারপরে বুনো হাঁস হাওয়া, কেউ জানেই না বুনো হাঁস কবে আসবে, বাট বুনো হাঁস সাডেনলি আবার অ্যারাইভ করলো এবং বুনো হাঁস চলে এলো। এরপর হচ্ছে বুনো হাঁসের ক্রিটিক্সরা বুনো হাঁসকে কিরকম খোঁচা দিয়েছিল। আপনারা দেখবেন দেব, জিৎ এরা তো কমার্শিয়াল অ্যাক্টর, এরা যখনই আর্ট জগতে মুভ করে কোথাও একটা কি ক্রিটিক্সদের যেন ধুতি খুলে যায়। ক্রিটিক্সরা আগেই বলে দেন ছবিটা ভালো, ছবি ভালো হলে সব ভালো। এখানে এরা অভিনয় করতে পারেননি, এদেরকে তাদের অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হয়। এটা আজ থেকে 4-5 বছর আগে অক্ষয় কুমার, অজয় দেবগনের ক্ষেত্রে হচ্ছিল, সালমান খানের ক্ষেত্রে তো এখনও চলছে। এরা যখনই ভালো ছবি সাইন করে ফিল্ম ভালো বলে দেয়, কিন্তু বলে দেয় এনার পারফরমেন্সটা অ্যাজ ইউজুয়াল। আপনি যদি টাইমস অফ ইন্ডিয়া, IMDb বা যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি যদি বুনো হাঁসের রিভিউ পেয়ে যান, আপনি দেখবেন ফিল্মটাকে খুব প্রেইজওয়ার্দি করা হয়েছে, ফিল্মটাকে খুব ক্লেম করা হয়েছে, কিন্তু দেবের জায়গাগুলোতে অতটা ভালো করে কিছু বলা হয়নি এবং বারবার করে বলা হয়েছে ব্যাড চয়েস অফ অ্যাক্টার্স। তো এই কথাগুলোর মানে কি, আপনারা ফিল্মটার প্রশংসাও করছেন, সঙ্গে নিন্দা করছেন যারা ফিল্মের মেইনলি তাদেরকে। তো অডিয়েন্স যারা, আজকে আমি বললাম যে এই ছবিগুলো মেইনলি কাদের জন্য, এগুলো মাস আপিল ছবি নয়, ওগুলো হচ্ছে ক্লাস আপিল ছবি। এগুলো হচ্ছে একটু এমন লোকেদের জন্য যারা মাল্টিপ্লেক্সে গিয়ে 500 টাকার টিকিট খরচা করে 3জন মিলে সিনেমা দেখবেন, তাদের জন্য। তারা কিন্তু আজকে সিনেমা দেখতে যাবেন রিভিউ পড়ে, রিভিউ শুনে, এরা রিভিউর ওপর ডিপেন্ড করে। তো এরা যখন দেখবে ও বাবা এরকম ছবি, আর ঠিক আছে দেখতে যাওয়ার দরকার নেই, এর ফলে প্রথমে একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যায়। এটা আপনারা সবাই আশা করি বোঝেন, যেটা সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তো এই ব্যাপারটা ক্রিয়েট হয়েছিল তখনও বুনো হাঁসের মতো, যেখানে কবির পুরোটাই নেগেটিভ পেয়েছিল, বুনো হাঁস পজিটিভ পেয়েও নেগেটিভ পেয়েছিল, যেটা খুবই একটা রিডিকুলাস ব্যাপার। এটা বুনো হাঁসের ক্ষেত্রে ঘটেছিল। তো এরপর যদি আসি, তো অনিরুদ্ধ রয় চৌধুরী ফিল্মের ডিরেক্টর, ইনি এমন একজন পরিচালক যিনি টলিউড থেকে বলিউড যতবারই সিনেমা করেছেন কখনো নিজের টার্গেট মিস করেননি এবং তিনি এইবারও টার্গেট মিস করেননি, সেইবার বুনো হাঁসের বেলা। তিনি পিঙ্ক যেমন অসাধারণ কাজ করেছিল, আমি বলবো না যে পিঙ্কের মতো লেভেলের সিনেমা বুনো হাঁস। বুনো হাঁস একটা তার জনারের বাইরের ছবি। অনিরুদ্ধ রয় চৌধুরী যেরকম জনারের ছবি বানান, তার থেকে পুরোপুরি একদম সেফ না খেলে একটা অন্য ধাঁচের ছবি হচ্ছে বুনো হাঁস। বুনো হাঁস সমরেশ মজুমদারের সেম নেম নোভেল। বুনো হাঁস গল্পের ওপর বেস্ট এবং আমি বুনো হাঁস গল্পটা পড়িনি। আমি যেখানে পড়তাম তিনি আমাকে ছবি গল্পটা ন্যারেট করেছিল আজ থেকে অনেক বছর আগে, তো আমার সেটা মাথায় ছিল। এবং বুনো হাঁস ফিল্মটা যদি আপনি দেখেন, তো অনেকে আবার এটাও বলেছিল আপনি নভেল পড়ে থাকেন সিনেমা দেখতে যাবেন না, এবং এটা নিয়ে খুব পপুলার নভেল আমাদের বাংলায়। তো এই একটা কথা হচ্ছে যে বুনো হাঁস ছবিটা এই নভেল থেকে পুরোপুরি বেস্ট হলেও কিছু চরিত্র ছিল, যেমন সুদীপ্তার চরিত্র, এরকম অনেক চরিত্র যেগুলোকে বদল করা হয়েছিল এবং যেগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ মার্ক আনা হয়েছিল। এগুলো বুনো হাঁসে একটু নতুনত্ব ছিল। এবং বুনো হাঁসের যদি আপনি ভালো কথা বলতে হয়, তো বুনো হাঁস এমন একজনের গল্প যে গল্পটাকে ক্লাসি হোক মাসি অডিয়েন্স হোক প্রত্যেকে নিতে পারবে, কারণ এই চরিত্রটা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত বোধহয় বলা যায় না, নিম্ন মধ্যবিত্তর এমন একটা ছেলে, যে ছেলেটা একদম টপ অফ লাইফ থেকে একদম নিম্নতনের জীবন সবটা দেখেছে, নিচ থেকে ইনক্রিজ হতে গেছে। তার এখানে বাড়ির যে অবস্থা, বাড়ির যে ক্রাইসিস, তাও বৌদির সাপোর্ট করা, মায়ের একই বিছানায় শুয়ে থাকা, সেই একই ল্যান্ড মোবাইল, পুরোটা সে দেখে এসেছে, সেই মলের চাকরি। এবং যখন সে
নিজের লাভ ইন্টারেস্টকে সেরকমভাবে প্রত্যেক দিন মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছে এবং সে সেই গলি, সেই পাড়া, সেই আড্ডা ঠেকখানা ছেড়ে এসে নিজের সেফ জোন ছেড়ে এসে একটা এমন জায়গায় জড়িয়ে পড়ছে যেখানে প্রত্যেক মুহূর্তে তাকে চেস করতে হচ্ছে। প্রথমবার প্লেন চড়াটাও তার কাছে চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আজকে তার প্রত্যেক সেকেন্ডে তার চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। এবং সেখানে তার যে পার্টনার হচ্ছে ক্রাইমে, তনুশ্রী যে চরিত্রটা করেছিল সেটা ফ্যাব চরিত্র ছিল। মানে তনুশ্রী যে একজন কি বলবো দক্ষ অভিনেত্রী, এই ফিল্মে আপনি দেখলে বুঝতে পারবেন। সে পুরো ফিল্মটায় যতবার দেবের সাথে ছিল সে দেবকে পুরো কড়া টক্কর দিয়ে গেছে। তো এই জায়গাটা, এবং শঙ্কর চক্রবর্তী বলি, মুনমুন সেন বলি, প্রত্যেকে ফিল্মে নেগেটিভ থটস এবং প্রত্যেকে আসছে আপ অ্যান্ড ডাউন্স করে দেবের গ্রাফটাকে বজায় রাখছে, অমলের চরিত্রটাকে। তো অমল এমন একটা পাজেলে, ক্রাইম পাজেলে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে হুট করে বেরিয়ে আসা ইম্পসিবল। এবং শেষ মুহূর্তে তারা এমন একটা লোভে পড়ে যাচ্ছে যেখানে তারা এদেরকে বিট্রে করার চেষ্টা করছে। এবং এই যে বলে একটা কথা আছে, লোভে পাপ আমি মৃত্যু, তো এই হচ্ছে ফিল্মটার বেস্ট। এবং দেব বা অমল যে নিজের গলি পাড়া, নিজের বাড়ির লোক ছেড়ে কাজে যাচ্ছে, তো সে যে যাচ্ছে, এটা হচ্ছে ফিল্মের ইনার মিনিংটা। সেটা হচ্ছে এই বুনো হাঁস যে গল্পটার এটা হচ্ছে ইনার মিনিংটা, যে এটা হচ্ছে সে নিজের চার দেওয়াল, নিজের সেফ জোন ছেড়ে ওয়াইল্ড লাইফের দিকে মুভ হচ্ছে। কিন্তু এই জায়গাটায় যখন সে যাচ্ছে, ওয়াইল্ড লাইফে কী হয়, প্রত্যেক ক্ষণে বিপদ থাকে। প্রত্যেকটা জায়গায় এরকম একটা কি বলবো, মানে আপনি যদি জঙ্গলে হঠাৎ করে চলে যান, নিজের বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যান এবং আপনি সেখানে সার্ভাইভ করার চেষ্টা করেন, তো আপনাকে প্রত্যেক মুহূর্তে কাউকে না কাউর টক্কর নিতে হবে এবং হয় আপনাকে তাদেরকে হারাতে হবে, নাহলে আপনাকে হেরে যেতে হবে। তো এই চেজিং ব্যাপারটা দিয়ে সিনেমাটায় হতে থাকে। এরপর আসে, যদি সিনেমার আরও পজিটিভ পার্ট বলি, তাহলে হচ্ছে শান্তনু মৈত্রর মিউজিক, সঙ্গে অনিন্দ চন্দ্রিল একটা মিউজিকের দারুণ, মানে এদের নামই শুনলে মনে হয় যে মিউজিকের হয়তো জগতের একটা সেরা, শ্রেষ্ঠ। সঙ্গে লিরিক্স কার শ্রীজাতর লিরিক্স, তাহলে আর কি লাগে। আপনাদের হয়তো এই গানটা মনে আছে, জিন্দেগি কবি ভি থামতি নেহি। এই গানটা আকাশ আটে খুব দেওয়া হতো, এবং যেই টাইমে গানটার মানে রিলিজ ছিল, আমার মানে সেই সময়কার খুব ফেভারিট গানের মধ্যে এই গানটা ছিল। এখনও আমার মোবাইলে গানটা রয়েছে, এত ফেভারিট ছিল এই গানটা আমার কাছে। এবং এর যে ভিজুয়ালসগুলো ছিল, ফিল্মটা যেরকমভাবে মানে সাজানো হয়েছিল, ফিল্মটার বিজিএম বলি, ফিল্মটার লং শট বলি, মুম্বাই ঢাকার রাস্তায় ওরকমভাবে ক্যামেরা পুরো হাতে নিয়ে শট করা, টানা টানা দেখানো, এগুলো দারুণ ছিল বুনো হাসে, এগুলো দারুণ লেগেছিল। আপনারা যদি দেখে থাকেন, যেখানে একটা পাহাড়ি এলাকায় যেখানে নিচ কিছু দেখা যাচ্ছে না, তনুশ্রী এবং দেব টাকাগুলো ছড়াবে, সেই শটটা নাকি খুব রিস্কি ছিল। এরকম অনেক সিকোয়েন্স আছে যেগুলো হয়তো আপনার মনে হয় আপনি আগে কোথাও দেখেছেন, কিন্তু এই ফিল্মে ওয়েল কোরিওগ্রাফ ছিল। এটা এই ফিল্মের খুব পজিটিভ পার্ট। কোনো সিকোয়েন্স আপনার দেখে মনে হবে না এটা খুব বোরিং যাচ্ছে, খুব বোরিং স্ক্রিন প্লে। খুব টান টান চিত্রনাট্য আপনাকে খুব এঙ্গেজ করে রাখে। এবং প্রত্যেকেরা বলেছে যে দেব ভালো অভিনয় করেনি, শ্রাবন্তী দেবকে মানে এই ফিল্মে চুজ করাটা খুব মানে বোকামি হয়েছে, এটা আমার একবারও মনে হয়নি। আপনি যখন যদি এই ছবিটাকে ওই ক্রিটিসাইজগুলো বাদ দিয়ে ছবিটা দেখেন, আপনার মনে হবে আপনি দেবকে দেখেননি, শ্রাবন্তীকে দেখেননি, কাউকে দেখেননি, আপনি এরকম একটা টিম দেখেছেন যেখানে প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং এই ছবিটাও কবিরের মতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব আন্ডাররেটেড ছবি, অবশ্যই আন্ডাররেটেড ছবি। তো এরপরে আসা যাক এন্ডিং এক্সপ্লেনে। তো এন্ডিং এক্সপ্লেনেশন কোন কোন ছবি বলা যায়, আমাদের হিন্দিতে তো রিসেন্ট তুম্বার বলি, স্ত্রী বলি, আন্ধাধুন, এগুলোর, এবং যেগুলো মেইন মানে জট যুক্ত ক্লাইম্যাক্স, সেগুলো হচ্ছে কি শাটার আইল্যান্ড, ইনসেপশন, ইনসমনিয়া, ফাইট ক্লাব, গন গার্ল, এইসব ছবিকে বলা যায় যে এই ছবিগুলোর এন্ডিংয়ে কী হলো এটা একটু এক্সপ্লেন করা যাক। তো বুনো হাসের এন্ডিংয়ে তেমন কিছু ছিল না, কিন্তু ছবিটা আপনি যতবারই দেখবেন অনেকের এটা মনে হয়েছে, যদিও আমার তেমনভাবে মনে হয়নি, ছবিটা নাকি সাডেনলি শেষ হয়ে যাচ্ছে, ছবিটা চলতে চলতে ছবিটা সাডেনলি শেষ হয়ে যাচ্ছে। তো এটা কেন হলো, এটার মানেটা কী হলো? তো এটা আমি যদি আমার কনসেপ্টে বলি, তো আপনারা ভাবুন যে আপনি হয়তো একটা সেক্টর 5 একটা চাপের চাকরি করেন, বা আপনি এমন একটা প্রজেক্টে আটকে রয়েছেন যেটা কালকের মধ্যে কমপ্লিট করা ইম্পসিবল, আপনি জানেন আপনি কমপ্লিট করতে পারবেন না। বা ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না। তো এরকম একটা পাজল, একটা জড়জড়িত জায়গায় আপনি আটকে রয়েছেন। এবার এখান থেকে আপনি জানেন উদ্ধার হওয়া ইম্পসিবল। ঠিক সেরকমভাবে যেখানে দেবের ওপর ফায়ারিং চলছে এবং দেব প্রথমবার বন্দুক চালাচ্ছে, এবং ও জানে ওর ওপর কন্ট্যাক্ট নেওয়া হয়ে গেছে এবং যখন তখন ও মরে যাবে। তো এই জায়গাটা দাঁড়িয়ে ও কি করে সেখান থেকে সার্ভাইভ করবে, কি হলো শেষ মুহূর্তে, এটা অনেকের প্রশ্ন। এবং সেখানে সোহাগ সেন যে তার মায়ের চরিত্র করছে, সে তাকে ফোন করে, মানে যখন ফোন করছে তার সাথে কথা বলছে, তো বলছে খোকা ফিরে আয়, এবং গানটা আবার শোনা যাচ্ছে খোকা ঘরে আয়, এবং ফিল্মটা এন্ড হচ্ছে। তো এই জায়গাটা আপনি ভালো করে ভাবুন, আপনি আপনার মাকে কোনো প্রবলেম আপনি বলতে পারছেন না, কিন্তু আপনার মা আপনার মুখ দেখে বুঝে যাচ্ছে
যে আমার ছেলে বা মেয়ে এই সমস্যায় আছে। তিনি কিন্তু আপনার মতো সেক্টর 5-এ কাজও করেনি, তিনি আপনার মতো পড়াশোনাও হয়তো জানেন না, তিনি হয়তো জানেনও না আপনার কতটা দুঃখ আপনার গার্লফ্রেন্ড চলে যাওয়ায়। তিনি আপনার কানের সামনে এমন দুটো কথা বলল যেগুলো আপনাকে খুব পিস করে দিল, আপনাকে খুব ঠান্ডা করে দিল, আপনাকে 5-10 মিনিটের জন্য আপনার মস্তিষ্কের যে টেনশন ছিল, যে ভাইবসগুলো ছিল সব দূর করে দিল, আপনাকে এমন একটা স্টেটে পাঠিয়ে দিল যেখানে আপনি পুরো ক্লিয়ার হয়ে গেলেন। আপনি জানেন যে আপনি ওখান থেকে বেরোতে পারবেন না, কিন্তু আপনাকে এমন একটা ভ্যানিলা স্কাইয়ে পাঠিয়ে দিল যেখানে আপনি পুরো কুল হয়ে গেলেন, হয়তো 20 সেকেন্ডের জন্যই, কিন্তু আপনার মাইন্ডটা তো রিলিফ পেল। এটাই হচ্ছে বুনো হাঁসের ক্লাইম্যাক্স, এটাই হচ্ছে বুনো হাঁসের এন্ডিং, যেখানে তার সাথে কি হলো, সে কীরকমভাবে ফিরবে, কেন ফিরবে, সে কি আদৌ ফিরবে কিনা, এটা আমাদের সবার আগে প্রশ্ন। কিন্তু এটাতেই হাইফেন দিয়ে ডট 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 বসিয়ে পরিচালক এইটুকু ক্লিয়ার করলেন যে এগুলো অনেক দূরের কথা। সেখানে তার মা যখন তাকে বলছে যে খোকা তুই ফিরে আয়, এটা তার কাছে সবচেয়ে বেশি রিলিফদায়ক। এবং এর ফলে এই চরিত্রটা, যে চরিত্রটা অমল, সে কোথাও একটা গিয়ে মানে তার মাইন্ডের এমন একটা স্টেটে যাচ্ছে যে তার এত জট ছিল, এরকম একটা জায়গায় ছিল, সেখানে রিলিফের 2 ফোঁটা বিন্দু এসে পড়ছে এবং ফিল্মটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। এবং এই বুনো হাঁসের গল্পটা সেখানেই এন্ড হচ্ছে, যে সে কি ওয়াইল্ড লাইফ থেকে আবার তার 4 দেওয়ালের সুন্দর জীবনে ফিরতে পারবে পারবে না, এগুলো আপনারা ভাবুন না, আপনারা থাকুন আপনাদের থটস প্রসেস নিয়ে, কি হলো কীরকম হলো এইগুলো নিয়ে। আমার মনে হয় খুব ওয়েল কোরিওগ্রাফ করা একটা ছবি। এই ছবিটা অবভিয়াসলি বাংলা অডিয়েন্সের দেখা উচিত, এরকম একটা ছবি। এবং এই ছবিটাও দেবের কেরিয়ারের তো অবভিয়াসলি আন্ডাররেটেড ছবি, কারণ কবির এবং এই ছবিটা, আমি আশিনগরকে একদমই বলি না, এই দুখানা ছবি অবভিয়াসলি দেবের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারতো, বাট অন্য ছবিগুলো হয়েছে, এই ছবিটা হয়নি। এবং এই ছবিগুলোই বেশি নেগেটিভ মার্কস পেয়েছে। আমার মনে হয় দুটো ছবি খুব ভালো ছবি, এবং দুটো ছবিরই মানে কবিরের মতো এই ছবিটারও খুব আন্ডাররেটেড ছবি। আপনারা অবভিয়াসলি দেখুন যারা এই ছবিটা দেখেননি, এবং যারা দেবের ভালো পারফরমেন্স দেখতে চান অবভিয়াসলি দেখুন, ভালো বাংলা ছবি দেখতে চান অবভিয়াসলি এই ছবিটা দেখুন, বুনো হাঁস। আর এরকম প্রত্যেক সপ্তাহে একটা করে ফিল্ম নিয়ে বলবো, যে ফিল্মগুলো মোস্টলি বাংলায় আন্ডাররেটেড। তো ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।